नमस्ते फ्रेंड्स। महाराष्ट्रेर नासिके टीसीएस बीपीओते महिला एवं मूलत महिला एवं किछु पुरुषकेও जे धरनेर ग्रुमिंग ग्यांगेर खप्परे पड़ते हয়েছে সেই খবর ইতিমধ্যেই আমরা সকলে জেনে গিয়েছি এবং সেই বিষয়টি সংক্রান্ত একটি ভিডিও গত 12 তারিখেই আমি রেকর্ড করেছিলাম। তার পরের দিন সেটা আমি এক্স হ্যান্ডেলে পোস্ট করি। ইংরেজিতে রেকর্ড করা ভিডিও 12 মিনিটের ভিডিও আমি পোস্ট করেছিলাম এক্স হ্যান্ডেলে, কিন্তু সেটা অন্য কোনো মিডিয়াতে, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমি দিইনি। ফলে এই বিষয়ে আমার যে বক্তব্য সেটা অনেক বেশি লোকের কাছে পৌঁছয়নি, সেই কারণেই এই ভিডিওটি করা। এবং এই যে গ্রুমিং গ্যাং বা যেগুলো আমরা বিভিন্ন জিহাদ, এখন লাভ জিহাদ আমরা জানতাম এবং এখন আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট জিহাদ, যে কর্পোরেট প্ল্যাটফর্মগুলোকেও এই একই পারপাসে ব্যবহার করা হচ্ছে। যে যারা ইসলামীয় তাদের একটা পদ্ধতি হলো, তাদের একটা মূল লক্ষ্য হলো গোটা পৃথিবীতে তাদের যে রিলিজন, মজহব, এটাকে তো ঠিক ধর্ম বলা চলে না, এটা একটা পলিটিক্যাল ডক্ট্রিন। এবং রাজনীতিকে যখনই ধর্মের মোড়কে পরিবেশন করা যায় তখন সেটা অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। তো সেই সূত্রেই ইসলামীয় ডক্ট্রিনটি আসলে একটি পলিটিক্যাল ডক্ট্রিন, কিন্তু প্লেসড অ্যাজ আ রিলিজিয়াস ডক্ট্রিন। তো এটা আমরা সকলেই এখন জানি, কারণ রিলিজিয়াস ডক্ট্রিন হিসেবে প্লেস করলে সব মানুষের কাছে তা অ্যাকসেপ্টেবল হয় এবং মানুষকে একটা রিলিজিয়নের নামে একটা ধরা বাঁধা গণ্ডির মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য করা যায়। তো তাঁরা চাইছেন যে গোটা পৃথিবীতে তাদের যে রিলিজন, মজহব, সেইটা প্রযুক্ত হবে, গোটা পৃথিবী সেটা মেনে চলবে, পৃথিবীর সমস্ত মানুষ তাদের মতাদর্শ অবলম্বন করবেন। তো যুদ্ধ, এটা একটা যুদ্ধ, এবং যুদ্ধ হিসেবে কোনো ভুল অন্যায় ন্যায়ের প্রশ্ন নেই, কারণ যুদ্ধ যদি কেউ করতে চায় তাহলে ন্যায় অন্যায়ের প্রশ্ন সেখানে নেই। ভারতীয় দর্শনে অবশ্য যুদ্ধও হয় নীতিভিত্তিক, কিন্তু এ তো ভারতীয় দর্শন নয়, ফলে এই যুদ্ধের কোনো নিয়ম নেই। মানে যে কোনো নিয়মে আমি যাব আর কি, যেই জিনিসটা মানে এটা হচ্ছে অভারতীয় দর্শনের যুদ্ধ। সুতরাং সেই যুদ্ধটা করতে গিয়ে তারা যে কোনো জায়গায় সেটা শুরু করে দিচ্ছেন। সেটা স্কুল কলেজ হতে পারে, সেটা কাজের জায়গা হতে পারে, সেটা যে কোনো জায়গা হতে, খেলার জায়গা হতে পারে, মনে করুন একটা স্পোর্টস কোচিং সেন্টার, সেখানেও হতে পারে, একটা লেখাপড়ার কোচিং সেন্টার, সেখানেও হতে পারে, গান শেখার জায়গা সেখানেও হতে পারে, নাচ শেখার জায়গা সেখানেও হতে পারে, কারণ তাদের কাছে কিন্তু গোটা পৃথিবীটাই একটা যুদ্ধক্ষেত্র। সুতরাং তারা যদি সমস্ত লোককে সেই একই মতাদর্শের অন্তর্গত করতে পারে তাহলে যুদ্ধ জয় হয়ে গেল। এইভাবে যারা ভাবছেন, তো তাদের উপস্থিতিতে আমরা যখন বেঁচে আছি পৃথিবীতে, আমরা যারা এইভাবে ভাবে না, মানে সনাতন ধর্মের যে পথ ভাবনা, সেটা হচ্ছে পথ আলাদা আলাদা হতে পারে কিন্তু গন্তব্য সকলের একটাই, একম সৎ বিপ্র বহুধা বদন্তি, মানে সত্য একটাই, বিভিন্ন মানুষ তাকে বিভিন্নভাবে বলছে, ফলে যে যেভাবে বলছে বলতে দাও, এটাই তো আমাদের পন্থা। তো এবার এই পন্থাটা অবলম্বন করতে গিয়ে আমাদেরকেই যদি টার্গেটেড হয়ে যেতে হয়, টার্গেটেড হয়ে একটা অন্য মতাদর্শকে ক্যারি করতে যদি আমরা বাধ্য হই, তখন তো আমরা যুদ্ধটা হেরে যাচ্ছি। এবার যুদ্ধ তো হেরে যাওয়া চলে না, তাহলে যুদ্ধটা আমরা জিতবো কি করে বা যুদ্ধটা রেজিস্ট করব কি করে? যুদ্ধের জন্য আপনাকে যখন কেউ যুদ্ধে আহ্বান করছে তখন আপনার সামনে দুটোই পথ খোলা। এক হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করা এবং জেতা, আরেকটা হচ্ছে যুদ্ধকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাওয়া এবং শত্রু যাতে আপনাকে যুদ্ধের টার্গেট বানাতে না পারে সেই দিকটা দেখা। যুদ্ধে অংশগ্রহণ করা এবং জেতা অনেক বেশি কনফ্রন্টেটিভ একটা মোড, সেটা যাদের সাহস এবং যোগ্যতা নেই সেটা তারা পারবেন না। যেসব লোকেদের সাহস নেই এবং যোগ্যতা নেই তারা সেই কনফ্রন্টেটিভ মোডটাতে যেতে পারবেন না। কিন্তু দ্বিতীয় পন্থা যেটা, যে যুদ্ধে যাতে আমাকে টার্গেটেডই না হতে হয়, আমি যাতে যুদ্ধ চলছে, চারপাশে লোকেরা যুদ্ধ করছে, কিন্তু
আমাকে কেউ টার্গেট করবে না, আমি পাশ কাটিয়ে যেতে পারবো। এই পদ্ধতিটাকে আমাদের প্রত্যেককে জানতে হবে। তা না হলে কিন্তু ছেলেই বলুন বা মেয়েই বলুন, কেউ কিন্তু সেফ নয়, কর্পোরেটেও নয়, রাস্তাঘাটেও নয়, বাড়িতেও নয়। কারণ এখন আমাদের কাছে গোটা পৃথিবীটা খোলা, সেলফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবী খোলা। সুতরাং আমরা ভিডিও দেখছি, তখন আমরা সেই র্যাডিক্যালাইজিং ভিডিওর খপ্পরে পড়ে যেতে পারি। আপনি একটা কোনো সাইট টাচ করলেন, সাইট ক্লিক করলেন, সেখানটাতে আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেল, তারপর আপনি কারোর কাছ থেকে একটা ফোন পেলেন এবং সেই ফোনটা আপনি ধরলেন, তারপর কথাবার্তা হলো, আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, আপনি ভাবলেন লোকটা খুব ভালো, লোকটি অথবা মেয়েটি খুব ভালো, আপনি বন্ধুত্ব শুরু করে দিলেন তার সঙ্গে। তারপর একদিন আপনি তার সঙ্গে দেখা করতে গেলেন, কোথাও একটা কিছু খেতে গেলেন, কোনো একটা ক্যাফেতে গেলেন। এই জায়গাটাতেই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট একটা ঘটনা। আমি আপনাদেরকে একটা অর্গানাইজারের একটা খবর আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে এই যেটা আমরা অমরাবতীর যে কেসটা, যেখান থেকে যে ছেলেটি, আরেকটি ছেলে যে ধরা পড়েছে, সেই ছেলেটি সম্বন্ধে অমরাবতী ভিডিও স্ক্যান্ডেল ইজ অ্যাকচুয়ালি এ লেজিট কেস অফ কোচিং জিহাদ। এই অমরাবতীর যে কেসটা, মহারাষ্ট্রের অমরাবতী, একটা হচ্ছে নাসিক টিসিএস, সেটা একটা কেস আলাদা। তারপরে মহারাষ্ট্রেরই অমরাবতীতে যে আর একটা কেস ধরা পড়েছে, যেখানে একটি মুসলিম ছেলে সেই অনেকগুলো 300টা ভিডিও, নিউড ভিডিও বানিয়েছে। 300টি মেয়ের 180টি নিউড ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করছে। আর যারা ব্ল্যাকমেইলে সাড়া দিচ্ছে না, তাদেরকে পাবলিক করে দিচ্ছে, তাদের ভিডিও পাবলিক। তো এই কেসটা সম্বন্ধে অর্গানাইজার যেটা রিপোর্ট করছে, আয়ান and 5 others have been booked for trapping over 300 girls for making their 180 nude videos. They used to take admissions in medical coachings. তো এই ছেলেগুলো বিভিন্ন মেডিকেল কোচিংয়ে অ্যাডমিশন নিত। দুটো কোচিংয়ের নাম শুনতে পাওয়া যাচ্ছে, একটা হলো ফিউচার হান্ট, একটা হলো আকাশ কিন্তু খুব বিখ্যাত মেডিকেল কোচিং সেন্টার। তো এই ছেলেগুলো সেই মেডিকেল কোচিংয়ে অ্যাডমিশন নিত। তারপর অ্যাডমিশন নেওয়ার পর যখন কমন ক্লাসেস হতো অথবা কালচারাল ইভেন্ট হতো, তখন তারা সেখানে ক্লাস 10, 11, 12-এ পড়া মেয়েদের সাথে বন্ধুত্ব করতো সেই কমন ক্লাসগুলোতে। এবং তারপর কিছুক্ষণ পরে, বন্ধুত্বের পরেই তারা মেয়েদেরকে বলতো, চলো আমরা একটা ক্যাফেতে গিয়ে বসে একটু গল্প টল্প করি। ক্যাফেতে নিয়ে যেত। ইন আ ফিউ মিটিংস দে উড অ্যাড দেম টু আ স্ন্যাপচ্যাট গ্রুপ হুজ নেম ওয়াজ ইন উর্দু। কয়েকটা এরকম বন্ধুত্বের গল্প টল্প করার পর কয়েকদিন পরেই তারা তাদেরকে একটা উর্দু নাম লেখা একটা স্ন্যাপচ্যাট গ্রুপে তাদেরকে অ্যাড করতো। এবার স্ন্যাপচ্যাট গ্রুপ আমি যতটা জানি, আমি স্ন্যাপচ্যাট ব্যবহার করি না, সুতরাং আমি যতটা জানি যে স্ন্যাপচ্যাট কিন্তু আপনার লোকেশনটা সবসময় পোর্ট্রে করে। ইন দি হোল প্লেস, হোল ইন্টারনেট, আপনি কোথায় বসে আছেন সেই লোকেশন কিন্তু স্ন্যাপচ্যাট সবসময় রিভিল করে। সেই সূত্রেই হয়তো স্ন্যাপচ্যাট এবং স্ন্যাপচ্যাটের ভিডিও, তারপর মিটিং যখনই, এবং সেইখানে সেই গ্রুপে, তারপর সেখানে তারা বিভিন্ন তাদের যে ধর্মীয় বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন যেই তাদের পন্থাটাই যে একমাত্র পন্থা, এবং তারা ঈশ্বরকে যে নামে ডাকে সেটাই যে একমাত্র ঈশ্বর, তাছাড়া যে অন্য কিছু হতে পারে, এরকম বিভিন্ন মেসেজ, যেটা আমরা সকলে জানি, এটা না জানা কিছু নয়। মিটিং আউট বিকেম রেগুলার অ্যাজ দে হ্যাড গুড বাইকস অ্যান্ড কার্স। কথাগুলো খুব খেয়াল করতে হবে যে মেয়েরা তারপর এই ছেলেদের সঙ্গে নিয়মিত মিট করতে শুরু করে। কেন? কারণ তাদের ভালো বাইক এবং গাড়ি আছে। এইখানটাতেই একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, তারা তাদেরকে যখনই ক্যাফেতে নিয়ে যেতে চাইছে, একটা বিষয় এখানে খুব বেশি কেউ বলছে না এখনো পর্যন্ত, আমি বলি, একটু বলা দরকার এটা। সেটা হলো, যখনই কোনো মানুষকে ক্যাফেতে তারা নিয়ে যাচ্ছে, তখন ইট ইজ হাইলি লাইকলি, আমি বলছি এটা হচ্ছেই তা বলছি, আমি বলছি প্রচণ্ড সম্ভাব্য, সেটা হলো যখন কোনো কফি বা কোল্ড ড্রিঙ্ক তারা খাচ্ছে, তখন তার মধ্যে কিন্তু ড্রাগিং করা হয়। কারণ ড্রাগিং না করলে
কোনো মানুষের মনের মধ্যে কোনো কথাকে গজাল মেরে গুঁজে দেওয়া, র্যাডিক্যালাইজিং মানে কিন্তু সেটাই। মানে আপনার বিশ্বাসকেই বদলে যদি দিতে হয়, মাথার মধ্যে যদি বিশ্বাসটাকেই বদলে দিতে হয়, স্ক্রিউইং করে করে কিছু পছন্দের কথাকে যদি ঢোকাতে হয়, যেটাকে আমরা ব্রেন ওয়াশ বলি, ব্রেন ওয়াশ টেকনিক্স, যেটা কিন্তু কমিউনিস্টদেরও একটা খুব পরিচিত টেকনিক, ওরা কিন্তু বহু ব্যবহৃত টেকনিক। কোনো কথা, কোনো বিষয়কে যদি গজাল মেরে আপনার মাথাতে গোজাতে হয়, তখন ড্রাগ ইজ নেসেসারি। কারণ একটা সুস্থ স্বাভাবিক আনড্রাগড মানুষকে যা খুশি গেলানো যায় না। ঠিক সেই কারণেই কিন্তু বন্ধুত্বের প্রথম ধাপেই মেয়েদেরকে বা ছেলেদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছু একটা খাওয়ানো হচ্ছে। ইট ইজ অলওয়েজ প্রিসিডেড বাই সাম ফুড ইনটেক। এটা কিন্তু খেয়াল করবার বিষয় আছে। ইট ইজ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে বাড়ির যে কোনো, আমাদের বাড়ির মেয়েরা বা ছেলেরা, আপনারা যেখানেই যান না কেন, যত বন্ধুত্বই করুন না কেন, কোনো নতুন মানুষের সঙ্গে যখন বন্ধুত্ব করছেন তখন কোথাও কিছু একসঙ্গে খাবেন না। কারণ খাবারের মধ্যে ড্রাগ না করলে পরে পরবর্তী স্টেপগুলো অবধি যাওয়া যায় না। এই যে আমরা শুনতে পাচ্ছি, এটা অর্গানাইজারের রিপোর্ট, সুবি বিশ্বকর্মা এটা খুব এলাবোরেটলি রিপোর্ট করছেন। জার্নালিস্ট সুবি বিশ্বকর্মা অর্গানাইজারের জন্য এলাবোরেটলি কাজ করছেন। উনি বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করছেন। এমনকি এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ ওপেনিংয়ের সময়ও সুবি আর সোনম সিং অ্যান্ড সুবি বিশ্বকর্মা দুজনেই আমাদের পশ্চিমবঙ্গে এসেছিলেন। একদম সোজা মুর্শিদাবাদে সেই বাবরি মসজিদের সেই স্থলে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানেও বেশ কিছু গোলমেলে ঘটনা তাদের সঙ্গে ঘটেছিল। সেই বিষয়ে আমরা আজকে কথা বলছি না, কিন্তু সেই সুবি বিশ্বকর্মাই এটা কিন্তু পোস্ট করছেন, ডিটেইলে করেছেন। তিনিও কিন্তু পরিষ্কার বলছেন যে প্রথমেই বন্ধুত্ব মেডিকেল কোচিং সেন্টারে ঢুকে তারপরেই ক্যাফেতে নিয়ে যাওয়া, এবং ক্যাফেতে নিয়ে যাওয়ার পরেই কিন্তু উর্দু নামওয়ালা স্ন্যাপচ্যাট গ্রুপে তাদেরকে ঢোকানো। এই অর্ডারটা খেয়াল করতে হবে। কেউ এটা বলেনি, আমি না হয় প্রথম বললাম যে এই অর্ডারটা খুব লক্ষণীয়। কিন্তু প্রথমে ক্যাফে ঘুরে বেড়ানো, কয়েকটা দিন এটা ওটা সেটা ঘোরা ক্যাফে, এবং মেয়েরা ঘুরতে যাচ্ছে কারণ ভালো বাইক আছে, ভালো গাড়ি আছে। মেয়েদেরকে কিন্তু এই জায়গাটাতে, মেয়েরা কথায় বলে যে মেয়েরা খুব ম্যাটেরিয়ালিস্ট হয়, মেয়েদেরকে ভালো গাড়ি, দামি গহনা এবং শাড়ি মানে অন্য যে কোনো ড্রেস বা গহনা বা মানে এনিথিং, ইউ গিফট দেম এনিথিং অ্যান্ড দে আর ইয়ার্স। তো মেয়েদের এরকম একটা ভাবমূর্তি কিন্তু পোর্ট্রে করা হয়। যদি এই ভাবমূর্তি সত্যি হয়, কারণ আমাকে কোনোদিন এইভাবে কখনো কিছু করা যায়নি, মানে ব্যক্তিগতভাবে আমি আমার ছোটোবেলা থেকে আজ অবধি 50 এখন আমি মানে সদ্য অর্ধ শতাব্দী ক্রস করেছি, সুতরাং আমি তো জানি যে আমাকে কখনো এটা করা যায়নি। এরকম বহু মহিলা আছেন যাদেরকে করা যায় না। সুতরাং আমি জানি না যে সত্যি মেয়েদের সম্বন্ধে এই যে অপবাদটা দেওয়া হয় যে তাদেরকে নাকি একটু সামান্য কিছু মানে গিফট দিলেই তাদের মন পাওয়া যায়, সত্যি যায় কি না এটা আমি জানি না। কিন্তু যদি এটা যায়, মানে একটা ভালো গাড়ি নিয়ে আপনার সঙ্গে একজন বয়ফ্রেন্ড নতুন গাড়িতে উঠে পড়ার আগে 1000বার ভাবতে হবে, 1000বার। কারণ বয়ফ্রেন্ডের নাম দেখে যে সবসময় বুঝতে পারা যাবে যে তার রিলিজন কি, এটা কিন্তু নাও হতে পারে। কারণ অফন আমরা জানি যে নামগুলো বদলে এটা কোনো ব্যাপারই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তো বিভিন্ন নামের মানে একই লোকের আলাদা আলাদা নামের আধার কার্ড, আলাদা আলাদা নামের ভোটার কার্ড, এসব তো আছেই, এসব তো হতেই থাকে। সুতরাং নাম দেখে বোঝা যাবে না। ভালো গাড়ি, ভালো বাইক দেখে, অর্থাৎ আমাদের ষড়রিপুর যে তৃতীয় রিপু লোভ, কাম ক্রোধ লোভ, লোভের খপ্পরে আমরা পড়বো কিনা সেটা কিন্তু একটা বিচার্য বিষয়। আর দ্বিতীয় বিচার্য বিষয় কিছু না খাওয়া, কারণ খেলে তার মধ্যে কিন্তু ড্রাগ হওয়া সম্ভাবনা, এবং ড্রাগ হওয়ার পরেই এই কেসটাতে অন্তত দেখতে পাওয়া যাচ্ছে, এই কোচিং জিহাদ আমরাবতীর কেসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগে ক্যাফে তারপরে উর্দু নামওয়ালা গ্রুপ, এবং তারপর কিন্তু বারুদ, these boys were part of a gang called the Barud gang. This gang is active locally and deals with illegal sand mining and beef trade.
all the money they make from this is allegedly invested in operations like the ones Arman was carrying out. মানে এই ধরনের অপারেশন, মেয়েদেরকে ফাঁসানোর যে অপারেশন। এবার এই মেয়েদেরকে তারপর what were the favors? They would ask the girls to sleep with middle-aged Muslim men. মিডল-এজড মুসলিম মেনদের সঙ্গে তারপর ওই মেয়েগুলোকে শুতে বাধ্য করা। অর্থাৎ সেই একটা আকাশ বা ফিউচার হান্ট কোচিং সেন্টার থেকে শুরু করে মেয়েদেরকে বিছানায় এনে ফেলা এবং তারপর তাদের ভিডিও শ্যুট করা এবং সেই ভিডিওগুলো দেখে সারা জীবনের মতো তাদেরকে ব্ল্যাকমেইল করা। এইটা হচ্ছে একটা প্যাটার্ন। তো এই গোটা প্যাটার্নটার মধ্যে কিন্তু এবং তারপরে ব্ল্যাকমেইল হতে হতে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে মেয়েরা নিজেরাই রাজি হয়ে যাবে টু কনভার্ট ইনটু ইসলাম। এবার তুমি যদি ব্ল্যাকমেইল হতে না চাও তাহলে তোমার সামনে রাস্তা কি আছে? দেন আই উইল হ্যাভ টু অ্যাগ্রি টু কনভার্ট, যে ঠিক আছে আমি কনভার্ট করে নিচ্ছি, তাহলে তো আর আমাকে তোমরা রোজ দিন চাপাচাপি করবে না। তো এইটা যদি একটা পদ্ধতি হয় তাহলে এর সর্বপ্রথম স্টেপের মধ্যে একটা ড্রাগিংয়ের ব্যাপার থাকে। এটা আমাদেরকে জানাও দরকার এবং এই ব্যাপারে কনসিয়াস হওয়াও দরকার। আমরা যেখানে মা বাবা হিসেবে যে মেয়েকে বা যে ছেলেকে বড় করছি তাদেরকে স্পষ্ট বলতে হবে কোনো বন্ধুর সঙ্গে বাইরে কোনো খাদ্য গ্রহণ না করতে। খাবারটা নিজের খাবারটা বাড়ি থেকেই নিয়ে যাওয়া এবং কারোর সঙ্গে কোনো ক্যাফেতেই না যাওয়া। কারণ আপনাদের এটা মনে হতেই পারে যে ক্যাফে তো সবাই যেতে পারে, ক্যাফেতে তো সবাই যায়, অসুবিধে কি আছে? অসুবিধে আছে। ধরুন ক্যাফেতে গিয়ে বসে আপনার অলক্ষ্যে যে আপনার কফির মধ্যে কেউ ড্রাগ মিক্স করছে না সেই বিষয়ে আপনি সবসময় সচেতন নাও থাকতে পারেন। আপনাকে কখন আপনার কফির মধ্যে ড্রাগ মিশিয়ে দেওয়া হচ্ছে আপনি জানেন না সেটা। সচরাচর এই অপারেশনগুলোর সঙ্গে ড্রাগিংয়ের একটা সরাসরি 1:1 রিলেশন থাকে। সুতরাং এই বিষয়টাতে ভীষণ কনসিয়াসনেসের দরকার যে কখনো কারুর সঙ্গে গিয়ে বন্ধুত্ব করার জন্য ক্যাফেতে যাওয়ার কোনো দরকার নেই। বন্ধুত্বটা এমনি কথাবার্তার উপরেই থাকুক, বন্ধুত্বটা কথাবার্তার উপরেই থাকুক। এবং বাইক আর গাড়ির লোভ করে বন্ধুত্ব করা সেটা একেবারেই অনুচিত। আমি জানি না এই অপবাদ সত্যি কিনা, কিন্তু যদি এই অপবাদ সত্যি হয় তাহলে কিন্তু এখন সময় হয়েছে এই রিপুর হাত থেকে নিজেকে মুক্ত করার এবং এই লোভকে জয় করার। এটা কিন্তু সময় হয়েছে। এইটুকুই আমার বলার ছিল যে এই ড্রাগিংয়ের বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ এই গোটা প্রসেসটার মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা ড্রাগের ব্যবহার থাকে এবং সেটা সম্ভবত এবং প্রত্যেকটা কেসই যদি আমরা স্টাডি করি আমরা দেখতে পাবো একদম গোড়াতেই সেটা থাকার সম্ভাবনা। গোড়াতেই একটা কিছু খাওয়ানো হয় কোল্ড ড্রিঙ্কস নয়তো কফি, বাইকে করে বেড়াতে নিয়ে যাওয়া, সেখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া অথবা কফি খাওয়া, সেই রকম কেসগুলোতে তখনই তাদেরকে ড্রাগ দেওয়া হয়। এবং ড্রাগড অবস্থাতেই কিন্তু একটা মানুষকে র্যাডিক্যালাইজ করা সম্ভব। র্যাডিক্যালাইজ করার জন্য ড্রাগের ব্যবহার in 99% কেসেস ইটস আ প্রিরিকুইজিট। অধিকাংশ মানুষকে উইদাউট ড্রাগ র্যাডিক্যালাইজ করা সম্ভব নয়। সুতরাং এই বিষয়ে আমরা যেন সচেতন থাকি। নমস্কার।